বাংলাদেশের সংস্কার কমিটি আছে, আমি তো মনে করি এই সংস্কার কমিটির কোনো রকম 2 পয়সারও দাম নাই, যদি না রাজনৈতিক দলগুলো এই তাদের প্রস্তাবের সঙ্গে একাত্ম হয়, কিংবা রাজনৈতিক দলগুলো যদি এই প্রস্তাবগুলোকে সমর্থন বা প্রয়োজনীয়তা বোধ না করে। এটি নিয়ে যদি একটু বলতেন। রাইট, শুধু এখন একাত্ম না, যে কোনো সংস্কার প্রস্তাব সেটা যতই ভালো হোক, আপনার সেটাকে কিন্তু যে পার্লামেন্টটা গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেটাতে কিন্তু এন্ডোর্স করাতে হবে। সেটা তারা যদি সেটা না করে তাহলে কিন্তু কোনো সংস্কার প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীতে এমন কোন নির্বাচনী ব্যবস্থা তৈরি, সেটা 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 আমরা কি বলে আনুপাতিক হারই হোক আর ডাইরেক্ট ভোট হোক, যে কোনো একটি দল বা জোটকে 2/3 মেজরিটি পাবে না। সুতরাং ধরুন আর কি যে একটা নির্বাচন হলো, নির্বাচনে কোনো একটি দল বা জোট 2/3 মেজরিটি নিয়ে সংসদে আসলেন, সেটা এক কক্ষ বা দ্বিকক্ষই হোক, তারা চাইলে যে কোনো সংস্কারকে তারা আপনার বাতিল করে দিতে পারে। সুতরাং এই জন্যই একটা জায়গায় রাজনৈতিক দলগুলো বলছে যে আসলে ভোটের জন্য যতটুকু মিনিমাম আপনার সেট আপ, সংস্কার বলা ঠিক না, সেট আপ যদি করে নির্বাচনটা দিয়ে সংসদকে ডিসাইড করতে দেন যে কি সংস্কার তারা করবে কি করবে না। এখন যতই আপনি ভালো ভালো চমৎকার খাতা কলমে আপনি সেটা করতে দিতে চাচ্ছেন না, ডক্টর ইউনূস করতে চাচ্ছেন না, সেটা তো আমরা দেখছি আপাতত। তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যদি এই ধারায় চলতে থাকে যে প্রফেসর ইউনূস এবং তার যে যারা সমর্থক তারা যদি একভাবে চিন্তা করেন, হ্যাঁ, এবং একটা জিনিস আমি আপনাকে আরেকটু পরিষ্কার করি, যে প্রফেসর ইউনূস এবং তার যে সমর্থক শুধু জাতীয় নাগরিক পার্টি তা নয়, মূলত আওয়ামী লীগ বিরোধী যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সবাই একটি কাতারে এখন চলে এসছেন। একটু বড় দাগে মোর অর লেস তাদের কিন্তু অবস্থান একদিকে। প্রফেসর ইউনূস জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত, আদার্স ইসলামিস্ট পার্টি। আর এদের যে একটা বিপরীত সাইডে অবস্থান করতেছে বিএনপি এবং সিপিবি আর দুই একটা ছোটখাটো দল, এই সমস্ত এই একটা পোলারাইজেশন বাংলাদেশে দাঁড়াচ্ছে। এই পোলারাইজেশনের যারা আপনার এই অংশটা ইউনূস সাহেবের অংশটা চাচ্ছেন যে সংস্কার প্রক্রিয়া এটি করতে হবে এবং এর মধ্যে দিয়ে যত মানে ইয়ে করা যায়, কি বলে, শাসনটাকে একটু লম্বা করা যায়, আরো দীর্ঘ সময় ইউনূসকে ক্ষমতায় রাখা যায়, সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক বলে তারা মনে করেন। আর বিএনপি সহ সিপিবি সহ এরা মনে করছেন যে নির্বাচন যত দ্রুত হবে তত দেশের জন্য মঙ্গল, এবং নির্বাচনের পরেই যে নির্বাচিত সরকার হবে সেটি সংস্কার করার বৈধ অধিকারী, এবং সেখানে সংস্কারটি সাস্টেনেবল হবে। এখন এইটা যদি দুটো পোলারাইজ ধারা যদি যেতে থাকে, দুই ধারার মধ্যে কিন্তু একটা পর্যায়ে এসে একটা রাজনৈতিক সংঘাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বিএনপি কিন্তু অলরেডি একজন বিএনপি নেতা রয়টার্সের সাথে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন বাংলাদেশে না হয় তাহলে যেটা হতে পারে যে আবার একটা রাজনৈতিক সংঘাতের দিকে দেশ কিন্তু যেতে পারে। আমার কাছেও সেটা মনে হয়েছে যে আরেকটা সংঘাত হয়তো আসতে পারে। শুধু এই ক্ষেত্রে দুই পক্ষকেই অত্যন্ত জুডিশিয়াসলি সিদ্ধান্ত নিতে হবে দেশকে আরেকটি সংঘাতের পরিস্থিতি যাতে দেশকে ঠেলে দিতে না হয়। জি, ধর আমরা তো আওয়ামী লীগের রাজনীতি জানি, আমরা বিএনপির রাজনীতি জানি, আমরা সিপিবির রাজনীতি জানি, আমরা জামাতের রাজনীতিও জানি, কিন্তু ডক্টর ইউনূস আপনি যে ব্যাখ্যাটি দিলেন যে ডক্টর ইউনূস এই নাহিদ সার্জিসদের সঙ্গে ইসলামিক দলগুলোকে একত্রিত করেছেন, জামাত ইসলামী সহ, বলা যেতে পারে উনি ইসলামিক নেতা। ইন দ্যাট কেস আমরা কি বাংলাদেশে একজন নতুন মোহাম্মদ আলী জিন্নাহ পেয়েছি? না, মোটেই না। মোহাম্মদ আলী এগুলো হচ্ছে খুব মানে টেবিল টকের কথাবার্তা। মোহাম্মদ আলী জিন্নাহ কেন পাবে? মোহাম্মদ আলী জিন্নাহ ইসলামিক নেতাও ছিলেন না, উনি ছিলেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। উনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই, ইসলাম ধর্মে বিশ্বাস করতেন না, কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা তো করেছেন। এবার আমাকে বলতে দিন। আপনি প্রথম কথা হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার ওই পপুলার টক। ইসলাম কেন হবে? আপনি দাঁড়ান, বলতে যে আপনাকে দিব পপুলারটা কেন হবে? আপনি বলছেন মোহাম্মদ আলী জিন্নাহ ইসলামিস্ট ছিলেন না, মানে এটা কেমন করে? তিনি তো আমাকে বলতে দিন, আমার কথাটা বলতে দিন না। ইসলামিস্ট এবং মুসলিম ন্যাশনালিস্ট কিন্তু ভিন্নটা, এই যে হরে ধরে মিলাইলে হবে না। উনি ছিলেন মুসলিম জাতীয়তাবাদী নেতা, নট ইসলামিস্ট নেতা। উনি ছিলেন মুসলিম লীগের নেতা, জামাতের নয়। এবং যেই রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন সেই রাষ্ট্রের বিরোধিতা করেছিল কিন্তু জামাত বলেছিল, মৌলানা মওদুদি বলেছেন এটা হবে না পাকিস্তান। পাকিস্তান কোন বলেছেন না পাকিস্তান, ঠিক আছে। এবং জামাত ইসলাম কিন্তু পাকিস্তানের বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছিল, ঠিক আছে। এবং উনার যে ভিশনটা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, সেটা হচ্ছে একটা টার্কিশ মডেলের হবে পাকিস্তান। আফটার দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান উইল বি সেকুলার স্টেট। এটা মুসলিমরা মেজরিটি, কিন্তু যারা মাইনরিটি আছেন তাদেরকে ইকুয়াল রাইটস দেওয়া থাকবে এবং উইমেন্স লিবারেশন হবে। উনি এটাকে শরিয়া ভিত্তিক রাষ্ট্র,
যেটাকে আপনি আফগানিস্তান ইরানে, সেটা ওনার ভিশন কখনোই ছিল না। ডক্টর আমি বুঝতে পারছি। আপনি দেখেন, আমি তো সোজা আমার সময় তো কম, সহজ করে বলছি, আপনি এত ডিটেইলে বলছেন, এই পার্থক্য। বড় দাগে পার্থক্য রয়েছে, আপনি যেভাবে দেখছেন সেটা নয়। আমি বলি মোহাম্মদ আলী জিন্না একজন ফেইল্ড লিডার, এবং তিনি তার যে কনসেপ্ট, তিনি যে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই কনসেপ্ট ব্যর্থ হয়েছে, কারণ পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি একজনকে ইসলামিস্ট লিডার, এখন সেটা তাহলে ভিন্ন হিসাব কিভাবে করে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি ইসলামিস্ট লিডার না, উনি মুসলিম জাতীয়তাবাদী নেতা, দুটোর মধ্যে বড় দাগে পার্থক্য। আমি বলছি উনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, আর আপনি বলেছেন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা। না, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। এই ভুলগুলি করবেন কেন? আপনি একটা মিডিয়া করে বলছেন যে কেউ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। ইসলামিক রাষ্ট্র, উনি মুসলিমদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আর ইসলামিক রাষ্ট্র ভিন্ন টার্ম, এই টার্ম গুলোকে একটাতে আপনারা আমি বলি টার্মগুলি আপনি থিওরিটিক্যালি অনেক ব্রড দেখছেন, কিন্তু আমি দেখছি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ধর্মের মুসলিমবাদ, সুলতানা রহমান, ধর্মভিত্তিক রাষ্ট্র আর ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কিন্তু দুটো ভিন্ন জিনিস। ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে ইরান, আর ধর্মভিত্তিক আর ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে পাকিস্তান, দুটো কিন্তু ভিন্ন জিনিস। এগুলোকে যখন একটা যারা সমাজের যারা লিডার, তারা যখন এগুলি কনফিউজ করেন এবং খুব বড় দাগে ওই পপুলার টাকে কথা বলেন, মানুষের কিন্তু এগুলি কনফিউজিং মেসেজ দেয়। ঠিক আছে, মোটে আমি বলি আসলে ঘটনাটা হয়েছে কি, আমার কাছে যেমন ধরেন আপনারা যারা বিদেশে থাকেন, তারা একটা বাংলাদেশের জন্য এখন কতগুলো নিয়ে আসছে, সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। বিদেশে কে সংস্কার প্রস্তাব নিয়ে আসছে? বিদেশে ডক্টর আলী রিয়াজ দিয়ে আসছেন, ভালো কথা। বাকিরা তো কেউ আর বিদেশ থেকে যান নাই, তাই না? অনেকেই বিদেশ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বিদেশ থেকে। আমি যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে কি বলে ডক্টর ইউনুস মোহাম্মদ আলী জিন্না নন, ওকে, আপনি বলছেন যে কি বলে মওদুদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, রাইট? না, আপনি আমার পয়েন্টটা মিস করেছেন। মুসলিমদের জন্য রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের ভিত্তি হবে আবার সেকুলার। রাষ্ট্রটা কায়েম হয়ে যাওয়ার পরে মুসলমান তারা মনে করেছেন যে ভারতবর্ষের মধ্যে থাকলে মোহাম্মদ আলী জিন্না কি ভেবেছিলেন আর কি রাষ্ট্র আমরা দেখছি, আমার মনে হয় ওই জায়গাটা ফোকাস করা ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক তাত্ত্বিক দিকে যাচ্ছেন, আমি সহজ সরল ভাবে আসি। পাকিস্তান কি স্টিল ইজ এ আপনার ওটা তো এখনো কি ওইভাবে শুধু অনেক কিছু তাই অ্যাডাপ্ট করেছে মোহাম্মদ আলী জিন্না, যেহেতু ইয়ে করে উনি ওনার যে ভিশন, তাহলে কি আমরা যেহেতু এখন জামাতের নেতৃত্বে এই জোট, ইসলামিক জোট জামাতের নেতৃত্বে, এবং তাদের সবার টপে আছেন মোহাম্মদ ইউনুস, তাহলে তাকে আমরা মওদুদি সমতুল্য বলতে পারি কিনা? না, মোটেই না। মওদুদি তো অত ইসলামিক একজন তাত্ত্বিক ছিলেন, স্কলার ছিলেন। জিন্নাস প্রফেসর ইউনুস সাহেব কি ইসলামিক স্কলার, ইসলামিক তাত্ত্বিক। উনি দিয়েছেন ভিন্ন ধারার আপনার জিরো কার্বনের তত্ত্ব বা বিভিন্ন মাইক্রো ক্রেডিট তত্ত্ব, টোটালি ডিফারেন্ট, টোটাল অপোজিট। কিন্তু উনি তো ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করছেন। উনি তো কোনো শক্তিকে ঐক্যবদ্ধ করছেন না। উনি তো ঐক্যবদ্ধ করলেন, ওনার পিছনে সমর্থন দিয়েছেন। আপনি তো বললেন ওনার পিছনে ইসলামিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। শেখ হাসিনার পিছনে ছিল 31টা ইসলামিক দল ছিল, 33টা ইসলামিক দল ছিল শেখ হাসিনার পিছনে। আপনি কি শেখ হাসিনাকে ইসলামের নেতৃত্বে বলবেন? অবশ্যই, তাকে তো কওমি জননী বলা হয়। হ্যাঁ, তো কওমি জন উপাধি দিয়েছে, হেফাজতেরা করেছেন। রাইট, খালেদা জিয়ার পিছনে জামাত সহ ইসলাম ছিল। তাহলে তো তারা ইউনুস সাহেব তো ডিফারেন্ট কেন? উনি তো বাংলাদেশের রাজনীতি ফলো করবেন। উনি তো আপনি ইউনুস সাহেবকে কেন বলতেছেন যে উনি মওদুদি, উনি জিন্না? ডক্টর ইউনুস সাথে অন্য কোনো কম্পারিজন করলে হবে না। এটা তো আপনি বললেন যে ডক্টর ইউনুস ইসলামিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করেছেন। আমি সেটা বলিনি, আমি ইসলামিক শক্তি ঐক্যবদ্ধ করি। আমি বলছি যে রাজনীতির যে পোলারাইজেশন, আপনাকে বুঝতে হবে কথাগুলো কি বলছে। রাজনীতির পোলারাইজেশন দাঁড়াচ্ছে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে। এরা তার যে সংস্কার প্রস্তাবের সঙ্গে ইসলামপন্থী দলগুলোর একটা সমর্থন রয়েছে, আর বিপরীতে বিএনপি সিপি। আমি কিন্তু কখনো বলিনি যে প্রফেসর ইউনুস ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করছে, সেটা বলে আমি। তারা তাদের এই জায়গায় তার সমর্থন আছে রাজনীতিতে, আর অপরদিকে বিএনপি সিপিবি এদের অবস্থাটা ভিন্ন, এটুকু বলেছে। আমি যেটা বলিনি সেটা যদি আমার মুখে বসিয়ে দেন তাহলে তো মুশকিল। আমি বসিনি, আপনি উদাহরণটা তো আপনি দিয়েছেন যে তাহলে আমাকে আপনারা বুঝতে পারছেন কিনা সেটাও কিন্তু একটা কোশ্চেন। না, কথাগুলো বুঝতে পারছেন কিনা?
না, আমি তো দেখেন, আমি তো ব্রডার অ্যাসপেক্ট থেকে দেখবো, রাইট? যে কোনো অ্যাসপেক্ট থেকে দেখতে পারে স্বাধীনতা। আপনি কি তাহলে ডক্টর ইউনূসকে শুধু একজন ক্ষুদ্র ঋণের প্রবক্তাই দেখবেন, তার রাজনীতিটাকে আমলে নেবেন না? অবশ্যই তার রাজনীতি আমল নেব না কেন, আমি সেটা বলেছি যে রাজনীতি আমল নেব না, কিন্তু নেব না কেন? তার রাজনৈতিক দর্শনটি কি? তার রাজনৈতিক দর্শন ওই যে আপনার যে সংস্কার প্রস্তাব দিচ্ছে ওগুলির মধ্যে পড়ুন, সেটার সাথে উনি কি ওই সংস্কার প্রস্তাবে কোথাও বলেছে যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র করবে, বাংলাদেশ হ্যান করবে, ত্যান করবে? কি বলেছে দেখুন, একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এই জায়গায় শুনুন, আমি একটা কথা বলি, মানুষ যারা মানে এমনকি যারা মনে করুন যে ইউনূস বিরোধী রাজনীতি করার কথা বলবে, এই মানে নুয়ান্সেস গুলো যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু তাদের পক্ষে মানে আজকে যে জটিল রাজনীতি সেটা বোঝা খুব মুশকিল। হরে ধরে যদি মনে করে দেয় একটা বড় ফ্রেমের মধ্যে একটা ফেলে দেওয়া, ওই রাজনীতি কিন্তু শেষ। তাহলে কি রাজনীতিটা কোথায়? পিটিএ মারা রাজনীতি কোনটা? পিটিএ মারা রাজনীতি বাংলাদেশে 1972 সাল থেকে শুরু হয়েছে। বলতে পারবেন? তাহলে তো তার আগেও পিটিএ মারা হয়েছে। হ্যাঁ, তো আপনি নতুন করে কেন তাকে সবসময় ব্যালেন্স করার চেষ্টা করেন। আমার মনে এইখানে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারার জন্য যে সাহস দরকার, ওই জায়গাটাতে আপনারা যারা তাত্ত্বিক আছেন আপনাদের ঘাটতি আছে। এটাই তো বললাম যে আপনারা বলতে হচ্ছে বাংলাদেশে যে এই যে গুম খুন হত্যার রাজনীতি, আমরা তো আশা করেছিলাম 1971 সালের 16 ডিসেম্বর লাস্ট ডে অফ বাংলাদেশ হিস্ট্রি। আপনারা যারা বাম দল করতেন তারা তো হচ্ছে, আমি বাম দল করতে আপনি কথা শেষ করলেন, আমার কথাটা শুনুন। কিন্তু আমরা কি দেখলাম 1971 সালের 17, এটাকে ইনডিনায়েবল ফ্যাক্ট, 1971 সালের 17 ডিসেম্বর থেকে বাংলাদেশ আবার সেই সন্ত্রাসবাদের যে রাজনীতি, আপনি যেই নামে পিটায় মারা বলেন, আগুনে পোড়ানো বলেন, বিনা বিচারে হত্যাকাণ্ড বলেন, বিহারীদের উপর আক্রমণ বলেন, কোনটা হয় নাই বাংলাদেশে? 72-75 পর্বে দেখেন বহু বামপন্থী হত্যা করা হয়েছে। পরবর্তীতে 75-80 সালে দেখেন এরশাদ আমলের সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে সবচেয়ে কম লোক মারা গেছে এরশাদ আমল, 28 জন লোক মারা গেছে পুরো এরশাদ 9.5 বছর সালে সরকারি বাহিনী কর্তৃক হত্যাকাণ্ড হয়েছে মাত্র 28টি। তাহলে আমাদের স্বৈরশাসকই ভালো না? স্বৈরশাসক ভালো, এর অর্থ আবার স্বৈরশাসক, এই যে ইকুয়েশনটা খুব ইজি একটা সিদ্ধান্ত চলে যাওয়া, দিস ইজ এ ডেঞ্জারাস। তাহলে কি আপনারা কি করতে বলেন? আমরা শুনেন, আপনারা সমস্যাটা কি জানেন? আপনারা যে কোনটা চান, কোনটা একদম ডেমোক্রেটিক, আবার আপনারা না পুরো আপনি কথা বলছেন একজন ব্যক্তির সাথে, এখানে কিন্তু আমার আশেপাশে আর কেউ নাই, আপনি সিঙ্গুলার ইয়েতে কথা বলুন, তাই না? আপনি কি চান, নট আপনারা। আচ্ছা, আপনি কি চান, আসলে কি চান বলেন তো দেখি, শুনি। একটি ডেমোক্রেটিক লিবারেল বাংলাদেশ চাই, যেখানে সোশিও ইকোনমিক ইকুইটেবিলিটি থাকবে মানুষের মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটি মানুষের ধর্ম পালনের অধিকার, মত প্রকাশের অ্যাবসলিউট অধিকার থাকতে হবে, নারী পুরুষের সম অধিকার থাকতে হবে, সেই বাংলাদেশ আমি চাই। আমার কথা যদি জিজ্ঞেস করেন, এবং এর জন্য আমি আমার সমস্ত কাজ, গবেষণা সবকিছু এটাকে কেন্দ্র করি, একটি উন্নত বাংলাদেশ। ডক্টর ইউনূস আপনার সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ দিতে পারবেন বলে মনে হয়? না, আমি আমার যে পলিটিক্যাল অবস্থান, আই এম এ ক্রিটিক অফ অল পলিটিক্যাল পার্টিস এন্ড অল থিওরিজ, আমার ব্যক্তিগত অবস্থান। সেই ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকতে পারেন, কোনো মানে সমালোচনা করা তো সহজ, কিন্তু একটি 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 বিদ্যমান পরিস্থিতির মধ্যে থেকে একটি রাজনৈতিক দল যখন ফাংশন করে তাকে অনেক সীমাবদ্ধতা নিয়ে ফাংশন করতে হয়। ওই জায়গাগুলো আমাদের তাত্ত্বিকরা, আমাদের সমালোচক, বিশ্লেষক যারা থাকে তারা দেখতে পায় কিনা? অবশ্যই, এই জন্য তো আপনি বলেন আমার একজন বিশ্লেষকের কাজ কি, তার যে মানে 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 প্রবলেমস গুলো, নেতিবাচক দিকগুলো, সেগুলিকে আইডেন্টিফাই করা। আপনি ভালো, আপনি মহান বললে তো লাভ নেই, আপনার যে ক্রিটিক সে হচ্ছে আপনার সবচেয়ে ভালো বন্ধু, তা সে আপনার পাশে আসে। এটা আওয়ামী লীগও বুঝতে পারেনি, বাংলাদেশের বেশিরভাগ লোক বুঝতে পারেনি। আপনার হয় কি, বাংলাদেশের ইতিহাস দেখেন, বাইরে না গেলাম যেহেতু আপনি বাইরের কথা শুনতে যাচ্ছেন না, যে আপনার সমালোচনা করে, যে মেসেঞ্জার, যে বিপদের বার্তাটা নিয়ে আসছে, যে স্যার বা ম্যাডাম আপনি যে বিপদ বয়ান, এই যে চিঠি, সে ওই মেসেঞ্জারকে মনে করে তার সাথে তাকে আগে নির্বংশ করে, এবং এই ধারাবাহিকতা হয়তো এখনো চলছে, তাই না? প্রফেসর ইউনূস হয়তো বা শুনতে চাবেন না, যদিও চাবেন না হয়তো, আমি জানি না, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমার কাজ হচ্ছে as a political analyst, প্রফেসর ইউনূসের প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করা, শুধু আমার কাজ করো, যে কোনো জনগণের সেটা কাজ। আপনার যেটা প্রবলেম হচ্ছে আপনি সেটা কেন বলবেন না, তাই না? আপনার কেন চোখ বন্ধ করে থাকার অধিকারী, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য, জামাত শিবির সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ এখানে ফেরস্ত হন নাই, কেউ এখানে ধোয়া তুলসী পাতা না বাংলাদেশ, এটা মনে রাখতে হবে।